This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড ইভিনিং, শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। টিভি 9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে, নিউজ রুম থেকে মঞ্জিরা রয়েছে, স্টুডিও থেকে রয়েছে তনিষ্ঠা। এই মুহূর্তে বড় খবরের দিকে অবশ্যই আমরা নজর রাখবো। কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে ইডির তরফে মেল করা হবে এবং সেই মেলে বলা হবে যাতে আজকে জরুরি ভিত্তিতে শুনানি হয়। এবার সেই সাড়া কিন্তু এসছে, আজ শুনানি হচ্ছে না আদালতের তরফে, অর্থাৎ অবশ্যই কি বলা হয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করবো। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি রয়েছে। শ্রাবন্তী, তাহলে কি 14 তারিখেই হচ্ছে শুনানি? একেবারে লিমা, একের পর এক বলা যেতে পারে নাটকীয় মুহূর্ত আজকে শুরু থেকে দেখা গেছে। শুরুতেই বেলা 2টোর সময় থেকে যেরকমভাবে অত্যন্ত এজলাস একেবারে কানায় কানায় ভর্তি হয়ে ওঠে, বারবার বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন যে যদি তিনি না শুনতে পান তিনি চলে যাবেন। তারপর মুলতুবি করে দেওয়া হয়। তারপরেও দেখা যায় যে 1 নম্বর কোর্ট, অর্থাৎ যেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই মুহূর্তে সেখানে বসেন, সেখানে ইডির আইনজীবী তারা আসেন। পরবর্তী সময় তারা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অফিসে আলাদা করে মৌখিকভাবে জানান এবং তারপর ইমেল মারফত বলা হয় যে আজই যাতে জরুরি ভিত্তিতে শুনানি হয়। সেখানে মনে করা হয়েছিল যে আজ রাতে নতুন করে কোনো বেঞ্চ বসতে পারে। একটা বিষয় উঠছিল যে বিচারপতি শুভ্রা ঘোষ যতক্ষণ না এই মামলা রিলিজ করবেন তাহলে কিভাবে নতুন বেঞ্চ শুনবে। যদিও শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছ থেকে জানিয়ে দেওয়া হয়, সূত্র মারফত আমরা যেটুকুনি জানতে পাচ্ছি, যেহেতু জুডিশিয়াল অর্ডার বিচারপতি শুভ্রা ঘোষ দিয়েই দিয়েছেন, তিনি লিখিতভাবে অর্ডার দিয়েই দিয়েছেন, তাই আলাদা করে আর কোনো জরুরি ভিত্তিতে শুনানি নয়। এবং যেহেতু আগামীকাল শনি, পরে রবি এবং সোম 3 দিনই কোর্ট বন্ধ থাকছে, ফলে 14 তারিখের আগে কোনো শুনানি সম্ভব হচ্ছে না। লিমা, ধন্যবাদ শ্রাবন্তী। এই বিষয়ে কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌমিক ভট্টাচার্যের বিষয়ে কি বলছেন শুনুন। কোর্টে প্রচুর ভিড় হয়ে গেছিল, তো জজ সাহেব লয়ারদের রিকোয়েস্ট করেছিল যাতে বাইরে চলে যায়। অনেক লয়ার শুধু বলেছিল যারা অ্যাসিস্ট করছে তাদেরকে বেরোতে বললো। আমাকে ফার্স্টেই বললো যে ইউ প্লিজ টেক ইউর সিট ফার্স্ট, মানে আই এম নট কামিং উইদিন দ্যাট। হ্যাঁ, তো জজ সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, একটু হই হচ্ছিল, তো সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না, বললেন না আমি এইভাবে মামলা শুনি না। 14 তারিখে গেছে। এরপর চিফ জাস্টিস কি করবেন ইডির ব্যাপারে আমি কি করে বলবো? আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস। মুখ্যমন্ত্রী সমস্ত সাংবিধানিক রীতিনীতিকে অস্বীকার করে একজন প্রশাসনিক প্রধান হিসেবে সরকারি অফিসারদের উপরে আক্রমণ করলেন, তাদের থেকে ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন, কারণ তিনি বাঁচাতে চান তার দলের যারা এই স্ক্যামের সঙ্গে যুক্ত, যারা হাওয়ালার সঙ্গে যুক্ত। আর আজকে যখন ইডির করা মামলার শুনানি হচ্ছে তখন কোর্টরুমের ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন, যার জন্য আজকে শুনানি পিছিয়ে গেল। এ রাজ্যের সাংবিধানিক ব্যবস্থাটাও ভেঙে পড়ে। তো এখন যারা সংবিধানের রক্ষাকর্তা আছেন তাদের চিন্তা করতে হবে তারা কি করবে। আইপ্যাকের সেই তল্লাশিতে বাধা, হাইকোর্টে সিবিআই তদন্ত চাইল ইডি এবং মুখ্যমন্ত্রীকে যুক্ত করে মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি ইডির। ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা তদন্তের আওতায় আনার আর্জি কেন্দ্রীয় এজেন্সি। মমতার সঙ্গে থাকা পুলিশ অফিসারদের ভূমিকার তদন্তের আর্জি। খোয়া যাওয়া নথি ও ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার আর্জি। 2 ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আর্জি ইডির। তল্লাশিতে যুক্ত ইডি অফিসারদেরও আইনি রক্ষা কবচ চাইল ইডি। আর এই ফাইল প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন। ED raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards.
One side the SIR case, they're deleting all the names of the Bengal peoples. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Potik, because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also in sector 5. দেখুন আসল ঘটনাটা কি? আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি হানা। আসলে কি কয়লা পাচারের টাকা নাকি গোয়ায় গিয়েছে, এমনটাই ইডির আধিকারিকদের দাবি। আর কি কি দাবি করছেন তারা এবং কি জানতে পারছে এই মুহূর্তে আমাদের চিফ রিপোর্টার সিজন মন্ডল আমার সঙ্গে রয়েছেন। সিজন, আমরা কি কি জানতে পারছি এখনো পর্যন্ত? এই যে ইডি বলছে যে কলকাতা থেকে কয়লা পাচারের টাকা গোয়াতে গেছে, আর কি কি তথ্য উঠে আসছে? তো কলকাতা থেকে কয়লা পাচারের টাকা গোয়াতে গেছে যে দাবিটা তারা করছে, তারা খুব সুনির্দিষ্ট কয়েকটা ইনফরমেশন দিচ্ছে যে অনুপ মাঝি ওরফে লালা, যে কয়লা পাচার চক্রের পান্ডা, তাকে জিজ্ঞাসাবাদ করে নীরজ সিং বলে তার অ্যাকাউন্টেন্টের হদিশ পেলে এবং সেখান থেকে প্রথম জানা যায় 2021-22 সালে হাওয়ালা মারফত গোয়াতে কয়লা পাচারে 20 কোটি টাকা গিয়েছিল এবং সেই সূত্র ধরে একটি বেসরকারি সংস্থার হদিশ পাওয়া যায়, যে সংস্থাটি গোয়ার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। সেই সংস্থার যিনি কর্ণধার তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওই সংস্থাকে হায়ার করেছিল, অর্থাৎ কাজে নিয়োগ করেছিল আইপ্যাক এবং 2021-22 সালে আইপ্যাকের নির্দেশেই সেই টাকা পৌঁছেছিল গোয়াতে, সেই কয়লা পাচারের টাকা পৌঁছেছিল গোয়াতে হাওয়ালা মারফত এবং সেখান থেকে কোথাও ইডি আধিকারিকরা, যেটা আদালতে তারা এই মুহূর্তে উল্লেখ করেননি, তারা কোথাও মনে করছেন 2022 সালে গোয়া নির্বাচন হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সেই ইভেন্টের জন্যই কি এই 20 কোটি টাকা খরচ হয়েছিল, সেটাও কিন্তু এখন তদন্ত করে দেখছে ইডি এবং গোটাটাই কিন্তু তাদের তদন্তের আওতায় রয়েছে। আর সেই সূত্র ধরেই প্রতীক জৈন, যেহেতু ওই সময় আইপ্যাকের কাজ সামলাচ্ছিলেন গোয়াতে প্রতীক জৈন, সেই কারণেই প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি, সেটাও কিন্তু আদালতে উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজন, তোমাকে ধন্যবাদ। एक चोर को बचाने के लिए बंगाल के मुख्यमंत्री जी को जिस तरीके से उनको मैदान में उतारने पड़ी, ये पहली बार देख रहा हूँ। पिछले बार भी शारदा कांड में जब बंगाल की लाखों की तादाद में लोगों को धन लूटे गए थे, उस समय भी यहाँ की पुलिस वालों को बचाव करने के लिए यही ममता बनर्जी रास्ते में आंदोलन छेड़ी थी। आज भी वो आंदोलन कर रही है दूसरे एक चोर ऑर्गेनाइजेशन को बचाने के लिए। इसके अंदर राज क्या है पता नहीं। ममता बनर्जी खुद मुख्यमंत्री होते हुए भी सारे फाइल लेके दौड़ते हैं, पुलिस वाले अपने गाड़ी में सारे लाद करते हैं फाइलों। इसके पीछे राज क्या है, इसको देखना चाहिए। न्यायालय जरूर कुछ न्याय विचार करेगी। আইপ্যাক বা কোনো সংস্থা যদি কোনোভাবে কোনো বিষয় তদন্তের অধীনে থাকে, তো আপনাদের 4-5 বছর 6 বছর ধরে কে বারণ করেছিল তদন্ত করতে? তদন্তটা এই জানুয়ারি মাসে, আর সামনে নির্বাচন, তো মানুষ কিছু বোঝেন না, মানুষ কিছু বোঝে না। এতই গুরুত্বপূর্ণ যদি অভিযোগ হয়, এতই গুরুত্বপূর্ণ মামলা হয়, তো তাহলে সেই মামলা এত বছর, এত মাস, এত দিন ফেলে রেখে দিয়ে ভোটের মুখে এসে মনে হলো এখন সেখানে যাওয়া উচিত। শুভেন্দু অধিকারী বক্তব্যে নজর রাখি। তিনি বলছেন যে ইডি যথাযথ পদক্ষেপ করেছে, বাংলার মানুষ চায় ইডি অ্যাকশন নিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তে বাধা দিয়ে অনৈতিক ফৌজদারি অপরাধ করেছেন। শুনবো কি বলেছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টে যে প্লি করলো, তাতে যে বিষয়গুলো রেখেছে, এটা পশ্চিমবাংলার মানুষ এটাই চেয়েছিলেন, যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেননি। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানেন না। তো বোকার মতো কাজ। লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে, তাতে
রেসপন্ড নম্বর 1 তারা করেছেন তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে, যাতে অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই। যেখানেই লুকিয়ে রাখুক, পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই চেয়েছেন। এফআইআর রেজিস্টার করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে তাদেরকে অ্যাকিউজড করতে পিটিশনে রেখেছেন। একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভড বাই দি লয়ার এনগেজড বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। শুভেন্দু অধিকারী জেনে রাখুন, বিজেপি হচ্ছে ভারতের সব থেকে বড় দুর্নীতিবাজদের প্ল্যাটফর্ম। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ, আসাম, মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বিজেপি যাদের থুতুগেলা পার্টি, যে বিজেপি যাদের যাদের চোর বলেছে, সিবিআই চেয়েছে, দুর্নীতিগ্রস্ত বলেছে, তাদেরকেই নিজেদের দলে নিয়ে তাদেরকে কাউকে মুখ্যমন্ত্রী, কাউকে অমুক, কাউকে বিরোধী দলনেতা, এ তো বিজেপি করেছে। দেশের সব থেকে বড় দুর্নীতিবাজদের মঞ্চ সেটা তো হচ্ছে ভারতীয় জনতা পার্টি। দেখুন, গতকালের ঘটনা, আজ পথে প্রতিবাদে তৃণমূল কংগ্রেস, পুরোভাগে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আজকে বলেছেন যে গতকাল যা করেছে একেবারে অন্যায় করেনি, বরং তিনি মামলা দায়ের করেছেন, জোড়া মামলা দায়ের করেছেন ইডির বিরুদ্ধে, এবং নজিরবিহীনভাবে কোনো মামলার অভিযোগকারী হচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে কোন কোন অভিযোগ আনা হয়েছে, কোন কোন ধারায় মামলা করা হয়েছে, সবটাই জানবো। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, দেখো, মূলত 3টে মামলা করা হয়েছে। কলকাতার লাউডন স্ট্রিটের যা শেক্সপিয়ার থানার অন্তর্গত, সেই শেক্সপিয়ার সরণি থানায় 2টি মামলা, তার মধ্যে একটি মামলা করেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে একেবারে চুরি, হাউস ট্রেসপাস এবং তার পাশাপাশি একেবারে ঢুকে যাওয়া বা ক্রিমিনাল অ্যাক্ট, এই মামলা করা হয়েছে। অন্য দিক থেকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা, যা গোদরেজ ওয়াটার সাইডে, সেই ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় আরেকটি মামলা করেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে একই ধারা রয়েছে, যে হাউস ট্রেসপাস, চুরি, এই ধারাগুলো সেখানে প্রয়োগ করা হয়েছে। আর 3 নম্বর যে মামলা, সেটা শেক্সপিয়ার সরণি থানায় হয়েছে, সেটা হলো যে পুলিশের তরফ থেকে সুমোটো মামলা করা হয়েছে। তার কারণ, পুলিশ যখন কোনো সরকারি কর্মচারী যখন সেখানে গেছিল, তখন সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দান করা হয়েছে, তাই এই মামলা করা হয়েছে। অর্থাৎ 3টে মামলা করা হয়েছে। এবার কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ এই 3টে মামলা করার পর তারা কোন পথে হাঁটে, সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। মঞ্জিরা, আমাদের সব ডেটা চুরি করার ওপর হামলা নিয়ে, মিথ্যে আমার নামে কেস বানিয়ে, তুমি যদি আমার বাড়িতে চুরি করতে আসো, আমি চেষ্টা করব না চুরিটা আটকাতে? বলুন তো, আপনাকে যদি কেউ খুন করতে আসে, আপনি চেষ্টা করবেন না আত্মরক্ষা করতে? চুরি করে সব নিয়ে চলে গেছে, সব ডেটা, এসআইআর এর লিস্ট, কত অসহায় মানুষ চিঠি পাঠিয়েছে, সব চুরি করে নিয়ে পালিয়েছে। ভোটের আগে মনে পড়ে নোটবন্দি, ভোটবন্দি, ঘোটবন্দি, এজেন্সি, সারাক্ষণ শুধু হামলা করা আর মিথ্যে কথা বলা, করছে লুট, বলছে ঝুট। দলের ভোট কুশলীর বাড়ি অফিসে ইডির হানা, দলীয় তথ্য চুরির অভিযোগ করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এবং কয়লা পাচার তদন্তের আড়ালে দলীয় কৌশল, নির্বাচনের আগে প্রচার পদ্ধতি চুরি করতেই এই তল্লাশি। আদালতে আর্জিতে দাবি তৃণমূলের, বাজেয়াপ্ত নথির সঙ্গে কয়লা চুরির তদন্তের যোগ নেই বলে দাবি।
5ই জানুয়ারি এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে শীর্ষ আদালতে মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই 8 তারিখ এজেন্সির তল্লাশি দলের কৌশল জানতে আদালতে তৃণমূলের আর্জিতে ইঙ্গিত। ল্যাপটপটা জমা দিয়ে সেটা প্রমাণ করুক ওর ভেতরে দলীয় তথ্য ছিল, কয়লা সংক্রান্ত কোনো তথ্য ছিল না, ভাইপোর মালের কোনো তথ্য ছিল না, হ্যাঁ সেগুলো বলুক। যদি মুখ্যমন্ত্রী কালকে ওই ল্যাপটপটা নিয়ে সোজা হাইকোর্টে গিয়ে পৌঁছতেন যে হুজুর এই ল্যাপটপের ভেতরে আমার দলের তথ্য আছে, সেটাকে ট্যাম্পার করার চেষ্টা হচ্ছে, আমি নিয়ে এলাম আপনাদের কাছে জমা দিলাম, হাইকোর্ট বিচার বিবেচনা করে দেখতো। কিন্তু এরপর কেউ কারোর বাড়িতে ঢুকলেই, কোনো তদন্তকারী সংস্থা ঢুকলেই তার ফল যে এরকম হবে, হ্যাঁ তা সেটা ভয়ঙ্কর। আজ আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে। কেন? গতকাল আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি, তারই প্রতিবাদে আজকে তৃণমূল সুপ্রিমো রাজপথে। কিন্তু সেই রাজপথে নেমে বিজেপিকে নিশানা করা হচ্ছে। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বললেন চোরদের চুপচাপ দেশ পার করে দিয়েছে বিজেপি, বাংলা কোনোদিন মাথা নত করেনি, করবে না। নীরব মোদীর প্রসঙ্গ টেনে কেন্দ্রকে তোপ মমতার। বাংলায় করলে হামলা, বাংলায় করলে জুমলা, বাংলা দেখাবে বাংলা। বাংলা কি জেনে রাখো, কোনোদিন মাথা নত করেনি, করবে না। তোমরা চোর ডাকাত গুলো, নীরব মোদী চোর নয়, চুপচাপ পাঠিয়ে দিয়েছে বিদেশে। তোমার লুক আউট নোটিস থাকতে কি করে পাঠাও? হু ইজ রেসপন্সিবল? দেয়ার আর সাম মালিয়া মালপোয়া ব্যাংক বিক্রি করে দিয়ে তাদের নীরবে নিঃশব্দে দেশ পার করে দিয়েছে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, লজ্জা করে না? জেনে রাখো তোমাদের হচ্ছে ক্ষয়, 26-এ আমাদের পতন হবে না, তোমাদের পতন হবে। তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। মমতার মিছিলকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন লোক হয়নি বলে তারকাদের হাঁটানো হয়েছে এই মিছিলে। এবং আরো একটি বিষয় বলেছেন, 14 তারিখের পর তৃণমূল বলবে তারা ভোটে লড়বে না। শুনবো কি বলেছেন। হবে না বলে ওই সব ওদেরকে হাঁটিয়েছে, লোক হবে না বলে। আই লাভ ইউ ও জেনে গেছে। আরে এত সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে 58 লাখ। 14ই ফেব্রুয়ারির পরে দেখবেন কি অবস্থা হবে ভোটার লিস্টে। তৃণমূল বলবে ভোটে লড়বো না, দেখবেন। এ তো পহলে ঝাঁকি হয়, কাশি মথুরা বাকি হয়। দেখুন, এজেন্সির সঙ্গে সংঘাত চরমে, আর তার মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কয়লা চুরির টাকা, কয়লা পাচারের টাকা অমিত শাহের কাছে যায়। এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের মাধ্যমে শুভেন্দু অধিকারীর কাছে টাকা যায়, সেই টাকাই অমিত শাহের কাছে যায়, অভিযোগ তৃণমূল নেত্রী। এই বিজেপিকে আমরা ভদ্রতা করি, তা না হলে মুখে বলবো না কি করা উচিত। আপনারা জানেন আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে।
দণ্ড কাটা একটা দণ্ডি আছে, লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। রাজ্য রাজনীতির পারদ কিন্তু রীতিমতো চড়ছেই। আজকে বিজেপি রাজ্যপালের দ্বারস্থ হলো। তারা বলল গতকাল যেভাবে ফাইল ছিনিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী সেটা তো একেবারেই অসাংবিধানিক। বাঙালিদের প্রার্থী তালিকা অবাঙালি সংস্থার অফিসে কেন? তৃণমূলকে খোঁচা লকেটে। রেড চলাকালীন একজন মুখ্যমন্ত্রী, শপথ নেওয়া মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে, সংবিধান মানা মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সেখানে ভেতরে ঢুকে তিনি নিয়ে আসছেন। তাহলে ভাবুন আমাদের বাংলার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার প্রার্থী তালিকা নিয়ে নিচ্ছে, হার্ডডিস্ক নিয়ে নিচ্ছে। আচ্ছা, এত বাঙালি তো করেন, এত বাঙালিদের প্রার্থী তালিকা একজন অবাঙালির কাছে কি করে থাকে? আইপ্যাক সংস্থা তো যিনি চালান তিনি তো অবাঙালি প্রতীক জেন। তাহলে বাঙালিদের ভাগ্যটা অবাঙালিদের ঘরের অফিসে রয়েছে, সংস্থার অফিসে। আর উনি এনতারসে লাগাতার বাঙালি আর অবাঙালি বিভেদ করে যাচ্ছেন, আর আমরাও এগুলো খেয়ে যাচ্ছি, আমরাও এগুলো শুনে যাচ্ছি। এবং এর জন্য আমরা আজকে এসেছিলাম। আমরা এসে আজকে আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি এবং উনি বলেছেন উনি ওনার মতন ভাবে ব্যবস্থা নেবেন। মুখ্যমন্ত্রী ইডি সংঘাত হয়ে কড়া মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলছেন কোন সরকারি কর্মীকে তাদের কাজে বাধা দেওয়া ফৌজদারি অপরাধ। কোন কর্মীকে যদি সরকারি কর্মীকে ভয় দেখানো হয় তাহলে 2 বছরের জেলও হতে পারে। সাংবিধানিক পদে থাকা ব্যক্তি এই ধরনের কাজ করলে তার পদে থাকা উচিত নয়, মন্তব্য সিভি আনন্দ বোস। These are issues that have a political dimension about it. I do not want to comment on the politics of the state. Number 2, these are legal issues which is before the court. Let the court decide. I as governor do not want to interfere in a case that is sub judice. In the Lok Bhavan Peace Room since yesterday, 3 legal points that are raised in those petitions or requests or representations are: number 1, preventing a public servant from the discharge of his duties is a criminal offence under the Act. Secondly, intimidating or threatening a public servant from discharging his duties is a much severe offence, which will invite a punishment of 2 years and fine or both. A third is a constitutional authority is supposed to protect the Constitution. If such an authority disrupts the Constitution, that authority does not have any right to continue in that office. These are the 3 major legal issues that are brought to my notice. ঠিকই তো বলেছেন, সরকারি কর্মীদের বাধা দেওয়া যায় না, কিন্তু সরকারি কর্মী তা আবার যদি মহিলা হন তাকে শ্লীলতাহানি করা যায়, তাকে যৌন নির্যাতন করা যায় বুঝি। মাননীয় সিভি আনন্দ বোস আলংকারিক পদ, কিন্তু সাংবিধানিক প্রধান তো বটে রাজ্যপাল। লজ্জা করে না অসভ্যের মতো এই বিজেপির হয়ে নির্লজ্জ দালালি করতে? আমাদের জনগণের ট্যাক্সের টাকায় রাজভবন চলে। যদি বিজেপি করতে হয় মুরলীধর লেনে পার্টি অফিসে ঘরে থাকুন না, বারণ তো কেউ করেনি। সল্টলেকে বিজেপির বড় কর্পোরেট অফিস আছে, ওখানে রুম নিয়ে থাকুন না, কেউ বারণ করেনি তো। বিজেপির হয়ে দালালি করতে হলে বিজেপির ঝান্ডা নিয়ে করুন, রাজভবনে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে করবেন না। রাজ্যপাল মহোদয় সাংবিধানিক প্রধান হিসেবে বলেছেন, তিনি বাংলাতে একটা সুন্দর কথা মধ্যমগ্রামে বলেছেন, বিনাশকালে বিপরীত বুদ্ধি। এর মধ্য দিয়ে তিনি হাইলি এডুকেটেড পারসন, কনস্টিটিউশনাল হেড, তিনি এর বাইরে কিছু বলতে পারেন না, যেহেতু হাইকোর্ট টেক আপ করে নিয়েছে।